আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সেই সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর। শুক্রবার রাতে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও জানান, তারেক রহমানকে দলের পক্ষ থেকে স্বাগত জানানো হচ্ছে। দীর্ঘ 18 বছরের প্রবাস জীবন থেকে দেশে আসবেন তিনি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলের পক্ষে নেতৃত্ব দেবেন তারেক রহমান। আরও জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই ছিল আলোচনা, কখনো সংশয়, আবার কখনো বা নিন্দুকেরা রটিয়েছে বিভিন্ন কথা। অনেকের প্রত্যাশার অবসান নিয়ে সঠিক দিনক্ষণ ঘোষণা করতে পারেনি বিএনপি। বিশেষ করে গত জুনে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের পর থেকেই অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছিল না। অবশেষে এলো সেই ঘোষণা। বিএনপি মহাসচিব রাতে জানালেন কবে ফিরছেন তারেক রহমান। আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সেই সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। দিন দুয়েক আগেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার ইঙ্গিত দেন মির্জা ফখরুল। এমনকি নেতাকর্মীদের ওই সময় কি করতে হবে তাও বলেন তিনি। সংবাদ সম্মেলনেও সেই উচ্ছ্বাস শোনা গেল তার কণ্ঠে। আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি। এবং আজকে গণতন্ত্রের উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। 2007 সালে অন-11-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর গ্রেপ্তার করা হয় তারেক রহমানকে। পরের বছরই কারাগার থেকে মুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে লন্ডনেই অবস্থান করছিলেন বিএনপির এই আইকনিক নেতৃত্ব। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। প্রতিবেদনে আমরা যেমনটি শুনছিলাম, 2024-এর 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জল্পনা কল্পনা অনেক হয়েছে। আশাবাদ রেখেছেন অনেকেই এবং এখনো পর্যন্ত নির্বাচনের আগে তিনি আসবেন এবং নির্বাচনের মাঠে তার উপস্থিতি কতখানি প্রভাব ফেলবে তা নিয়ে কিন্তু আলাপ আলোচনার শেষ নেই। আমরাও আলাপে যেতে চাই। আমাদের সাথে আজ আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান এবং লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আমি শুরুতেই অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমানের কাছে আসতে চাই। যেমনটি বলছিলাম যে এখন যে পরিবর্তিত রাজনৈতিক পটভূমি এবং সেখানে আসন্ন নির্বাচন একটি বড় উত্তেজনার জায়গা। এটা শুধু রাজনৈতিক কর্মীদের জন্য না, সাধারণ জনগণের জন্য, ভোটারদের জন্য এটা একটা বিশেষ উচ্ছ্বাস, উদ্দীপনা, উত্তেজনার জায়গা হিসেবেই রয়েছে। সেখানে দেশের অন্যতম প্রধান একটি রাজনৈতিক দলের অন্যতম প্রধান একজন নেতার দেশে ফেরা কতটা প্রভাব ফেলবে নির্বাচনের ট্রেনে চড়ে থাকা বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে? আপনাকে ধন্যবাদ এবং 71 টেলিভিশনকে ধন্যবাদ। আসলে আপনাকে কয়েকটা প্রেক্ষাপট থেকে এই বিষয়টাকে ব্যাখ্যা করতে হবে। গতানুগতিক ব্যাখ্যা তো আমাদের আছেই। যারা রাজনীতিবিদ আছেন, যারা বিএনপি নেতাকর্মী আছেন, তারা তো অবশ্যই একটা উচ্ছ্বাসের মধ্যে আছেন। এই ব্যাখ্যা তো সরল ব্যাখ্যা। কিন্তু এর বাইরেও যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে এতদিন ধরে যে উনি আসলেন না। আমি একটু সামান্য অন্য প্রসঙ্গে যাচ্ছি। সেই কারণগুলো কি ছিল এবং এই কারণে উনি যখন আসছেন সেই কারণগুলো কি পরিবর্তিত হয়েছে কিনা, এটা দল এবং ব্যক্তি হিসাবে জনাব তারেক রহমান
চুলচারা বিশ্লেষণ করেই ফিরে আসবেন, আমি এটা মনে করি এবং এটা উচিত। যদি এই কারণগুলো মানে আবারও থাকে, সে কারণে সেগুলো পুনর্বিবেচনা করা এবং সেগুলোকে দূর করা, সেই চিন্তা তাদের করতে হবে। যাই হোক, অলরেডি আমরা এই সুসংবাদ পেয়েছি যে বাংলাদেশের সবচেয়ে বড় দলটির প্রধান তিনি 25শে ডিসেম্বর দেশে ফিরবেন। এর ফলে ভোটারদের মধ্যে একটা মারাত্মক পরিবর্তন আসবে এবং নাগরিকের মধ্যে একটা পরিবর্তন আসবে। আমি নাগরিক বলতে বোঝাচ্ছি যারা বিএনপিকে ভোট দিবে না তাদের বাইরের যে অংশটা, সেটাকেও। তো নেতৃত্বের কারণে নেতৃত্বের গুণ কিন্তু অনেকগুলো। তো তারেক রহমানের অন্যতম একটা বড় গুণ হলো যিনি অত্যন্ত ভালো সংগঠক। তো এই যে লম্বা সময় ধরে কর্তৃত্ববাদ বিরোধী লড়াইয়ে দেশের বাইরে থেকেও দলটাকে একমাত্র প্রধানতম দল হিসাবে কর্তৃত্ববাদ বিরোধী লড়াইয়ে টিকিয়ে রাখা, এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে। এবং আপনি দেখেন স্পেশালি 2018 সালের পরে, বিশেষ করে বেগম খালেদা জিয়া যখন জেলে গেলেন, তারপরে কিন্তু তখন অলমোস্ট একক নেতৃত্বই বলতে পারেন আপনি। যে আগে তো হয়তো বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান দুজনেই দল পরিচালনা নেতৃত্ব দিয়েছেন, যদিও স্থায়ী কমিটির সাথে আলাপ আলোচনা করেই করেছেন। বিএনপি একটা অনেক গণতান্ত্রিক দলে রূপান্তরিত হয়েছে, কিন্তু এর বাইরেও দেখা গেছে যে 2018 সালের পরে ওনার কন্ট্রিবিউশন এবং ওনাকে এঙ্গেজমেন্ট থাকা এবং অনেক বেশি প্রয়োজন ছিল, যেহেতু বেগম খালেদা জিয়ার নানা চ্যালেঞ্জের মধ্যে উনি ছিলেন। এর ফলে তো উনি আসলে কিন্তু গত দেড় যুগে অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করেছেন। তার প্রকৃত নেতাকর্মী কারা, কারা তার পাশে থাকে, কারা তার সুবিধার সময় থাকবে, কারা তারা অসুবিধার সময় থাকবে, তার চ্যালেঞ্জগুলো কি। কর্তৃত্ববাদ বিরোধী এই লম্বা লড়াইয়ে কিন্তু একজন নেতার অনেক অনেক কিছু লার্নিং হয়। সেই জায়গা থেকে আসলে এটা একটা চ্যালেঞ্জিং জায়গা উনি পার করেছেন, কিন্তু আরও বড় চ্যালেঞ্জ ওনার রয়ে গেছে এখনও। সেই চ্যালেঞ্জটা কি? এই যে অন্তর্বর্তী সরকারের সময় এসে নিরাপদ থাকা এবং নিরাপদ থেকে গণমানুষকে ঐক্যবদ্ধ করা, মোটিভেট করা, মোবিলাইজড করা, এগুলো পলিটিক্যাল পার্টির কাজ। এই মোবিলাইজেশন করার ক্ষেত্রে তাকে যে পরিমাণ মানে সব জায়গায় যেতে হবে, সব কিছু করতে হবে, যেন আবার সেই পুরানো ধান্দাবাজরা, পুরানো সুবিধাভোগীরা বা নতুন সুবিধাভোগীরা যেন কোনোভাবেই দলের এই নেতৃত্বকে কলঙ্কিত করতে না পারে, তার আশেপাশে ভিড়তে না পারে। সেই চেষ্টাটা করাটা উপর নির্ভর করবে ভোটাররা তাকে কীভাবে পছন্দ করবেন। আমি সেই ভোটারদের কথা বলছি যে ভোটাররা আসলে বিএনপি এবং বিএনপি ঘরানার বাইরের। তো বিএনপি এবং বিএনপি ঘরানার বাইরের ভোটারদের কাছে তার ইম্প্যাক্টটা পড়বে হলো তিনি কিভাবে ওই যে পুরাতন রাজনীতির বাইরে এসে একটা নতুন রাজনীতির ধারা তৈরি করবেন। সেটা অলরেডি উনি তৈরি করেছেন না গত 15 বছর, কিন্তু সেটা উনি দেখাচ্ছেন অনেকটা। কিন্তু দেশে ফেরার পরে ওই যে সুবিধাভোগী লোকগুলো আমাদের নেতৃত্বকে সবসময়ই ঘিরে ফেলে, সেটা যেন করতে না পারে, সেটা যদি উনি চেক দিতে পারেন এবং দলের জন্য যারা ক্ষতিকর, বিশেষ করে দুর্নীতিবাজ এবং দলের জন্য যারা সমালোচনা বয়ে আনছেন তাদেরকে একটু কোণঠাসা করে রাখা, এটা করতে পারলে কিন্তু নাগরিক ওনার প্রতি আরো বেশি আন্তরিক হবে, আরো বেশি তাকে ভালোবাসবে। তো এইটা করাটাই এখন আসলে ওনার জন্য বড় চ্যালেঞ্জ। আমাদের মতো প্রতিবেশী দেশগুলোতে কিন্তু আসলে নেতৃত্ব যতটা না চায়, তাদের মানে যতটা না চায় কিন্তু রাজনীতিকে ম্যানিপুলেট করতে, তার চেয়ে অনেক বেশি চায় হলো বাইরের লোকজন। তো এই বাইরের লোকজনকে চেক দেওয়া মানে দলের শুভাকাঙ্ক্ষীও বলি, আবার অনেক সময় শুভাকাঙ্ক্ষী যারা ভান করে থাকেন তাদের কথা বলছি। তো এইটা চেক দিতে পারাটাই হলো এখনকার বাংলাদেশের বড় চ্যালেঞ্জ। এবং এইটার কারণেই কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে, হাইব্রিড আওয়ামী লীগের কারণে পতন হয়েছে, অথবা অনুপ্রবেশকারী আওয়ামী লীগের কারণে পতন হয়েছে, অথবা আপনি তেগি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মূল্যায়ন না করে কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে। তো এইটা যদি আবার নতুন ধারার রাজনীতিগুলো, যারা 5 আগস্টের পরে যে রাজনৈতিক দলগুলো আসছে বিএনপি সহ, তারা যদি এইটাকে প্রশ্রয় দেয় তাহলে কিন্তু তাদেরও সেই ধরনের সম্ভাবনা কমে যাবে। সেটা চেক দিতে পারাটাই হলো এখনকার বর্তমান বাংলাদেশের মানুষের বড় চাওয়া। আর আমি আশা করছি উনি যে 15 বছর যে লড়াইটা উনি করেছেন, যে ত্যাগটা উনি করেছেন, যে নেতৃত্ব উনি দিয়েছেন, যে সাংগঠনিক দক্ষতা উনি দিতে পেরেছেন, যে মানুষকে যেভাবে ঐক্যবদ্ধ রাখতে পেরেছেন এটা কর্তৃত্ববাদী ফেসিবাদী সরকারের বিরুদ্ধে, এইটা যদি ওনার এই বিশ্বাস এবং আস্থাটা, অভিজ্ঞতাটা যদি উনি অব্যাহত রাখেন, কোনো কুচক্রী মহল বা কোনো ধরনের এই ধরনের সুবিধাভোগীরা তাকে ঘিরতে পারবে না। তো এটা যদি হয় তাহলে ভোটের পরিধি বিএনপির সমর্থকদের বাইরেও ভোটের পরিধিটা বিস্তৃত হবে, এটাই আমি মনে করি। জি, আপনার কাছে আসবো আবারও। আরো একটু গভীরে যদি আমরা রাজনৈতিক বিশ্লেষণের প্রসঙ্গটিতে আসি, ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, একে তো পরিবর্তিত একটি রাজনৈতিক
পরিস্থিতি বিরাজ করছে, তার উপর বেগম খালেদা জিয়ার অসুস্থ হওয়া এবং সেখানে দলটির একটা নেতৃত্বের জায়গাটিতে একটা দোলাচলে পৌঁছে যাওয়া, তারপর এই যে তফসিল ঘোষণার পর একজন সম্ভাব্য প্রার্থীকে হত্যা চেষ্টা, এই বিষয়টিও একটা নতুন ফ্যাক্টর হিসেবে নিশ্চয়ই এখানে দাঁড়াচ্ছে। এবং যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে প্রার্থীদের নিরাপত্তার জায়গাটি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় তারেক রহমানের দেশে ফেরা এরকম একটা পরিস্থিতিতে নিরাপত্তার কতটুকু শঙ্কা তৈরি করে তার জন্য? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। ডেফিনেটলি তারেক রহমান কেন, বাংলাদেশের যে পরিস্থিতি তাকে যে কোনো নেতৃত্বের জন্য নিরাপত্তার একটা ঝুঁকি তো আছেই, কিন্তু রাজনীতি করতে হলে, দেশের মানুষকে নেতৃত্ব দিতে হলে এই নিরাপত্তা নিজেদের মধ্য থেকে নিশ্চিত করতে হয় এবং তারপরও কিছু ঝুঁকি থাকলে দেশের জন্য, মানুষের জন্য সেই ঝুঁকি নিতে হয়, যেটা তারেক রহমান জেনে বুঝেই নিচ্ছেন। তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ঝুঁকি জেনেও চট্টগ্রাম গিয়েছিলেন এবং তিনি শহীদ হয়েছেন, তারপরেও তার দায়িত্ব থেকে তিনি পিছিয়ে যাননি। বেগম খালেদা জিয়া দেশে থাকলে তার ঝুঁকি আছে, তাকে বিনা দোষে জেলে যেতে হতে পারে এবং আজকে যে তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন এই পরিস্থিতি তাকে একটা মিথ্যা মামলায় জেলে রেখে, বিনা চিকিৎসায় রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, এই ঝুঁকি তার ছিল, এটা তিনি জানতেন। জানার পরেও চিকিৎসার জন্য 17 সালে দেশের বাইরে গিয়ে আবার তিনি ফিরে এসেছেন, সুতরাং সেই ঝুঁকি তিনি নিয়েছেন। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার উত্তরসূরি জনাব তারেক রহমান, তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য অতীতে ঝুঁকি যেমন তার বাবা নিয়েছেন, মা নিয়েছেন, তিনি সেটা জেনে বুঝেই নেবেন, এটাই প্রত্যাশিত। তবে বাংলাদেশে তিনি এলে তার সর্বোচ্চ সিকিউরিটি যাতে এনশিওর করা হয়, তিনি যাতে ঝুঁকিতে না পড়েন সেদিকটাও বিবেচনায় নিতে হবে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তার দলকে। কিন্তু তার না আসাটা মানে আসারও কোনো বিকল্প তো নেই। ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, তিনি আল্লাহ আমাদের মধ্যে ফিরিয়ে দিলেও তার বয়স এবং সুস্থতা, শারীরিক অবস্থা বিবেচনায় তিনি দলের দায়িত্ব আর নিতে পারবেন না হয়তো, কিন্তু দীর্ঘদিন ধরে তিনি জেলে ছিলেন, তারপর অসুস্থ এই অবস্থায় এই দলটাকে বিদেশে বসে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়েছেন তারেক রহমান। দেশে এই নির্বাচনের সময় তিনি যদি না আসেন বা না আসতে পারেন এবং তিনি নির্বাচন পরিচালনার দায়িত্ব নিতে না পারেন, তিনি প্রার্থী হতে না পারেন, তাহলে বিরোধী পক্ষ ইতিমধ্যে যে প্রোপাগান্ডা শুরু করেছে সেই প্রোপাগান্ডা আরো এগিয়ে নিবে, যেটা দলকে ক্ষতি করবে। আর এই মুহূর্তে দেশের প্রত্যাশার জায়গায় কিন্তু বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসবে এবং তারা দেশ সঠিকভাবে চালাবে, তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে। এর বাইরে বাংলাদেশে এই মুহূর্তে কোনো বিকল্প নেই, এটা দেশের বেশিরভাগ মানুষ জানে। সুতরাং বিএনপিকে এগিয়ে নিতে হলে, দেশকে এগিয়ে নিতে হলে তারেক রহমানেরও বিকল্প নেই, তাকে কিছু ঝুঁকি থাকলেও দেশে আসতে হবে, এই দায়িত্ব তাকে নিতেই হবে। তারেক রহমান আসলে এই মুহূর্তে বাংলাদেশের দলের মধ্যে কিছু যে সংকট আছে সেই সংকটও দূর হয়ে যাবে, কারণ তিনি লন্ডনে বসে শুধু ভার্চুয়াল মিডিয়া বা যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নেতৃত্ব দিচ্ছেন। তিনি যখন আসবেন তখন এই সংকটগুলো যেটুকু আছে এটুকু থাকবে না। আমি এই যে দলীয় সংকটের জায়গাটাতে আসছি, হাতে অল্প সময়ই আছে, আমি আবার একটু অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমানের কাছ থেকে ঘুরে আসতে চাই। আমরা ভোটের রাজনীতি নিয়ে আলোচনায় চলে এসেছি, একটু জানতে চাই যে তারেক রহমানের আগমন যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয়, এতে প্রতিপক্ষ অন্যান্য দলগুলোর মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া এবং তারা তাদের প্রস্তুতিতে কি বাড়তি কিছু যোগ করবেন বলে মনে করছেন? তা তো অবশ্যই, আপনি প্রতিশ্রুতিতে অলরেডি তো অনেক বাড়তি যুক্ত হয়েছে। আপনি দেখেন বেশ কয়েকদিন ধরে তো বিএনপির বিভিন্ন পর্যায় থেকে অনেকগুলো নতুন প্রতিশ্রুতি চলে আসছে, কর্মসূচি চলে আসছে যেগুলো ভিজিবল। আগে তো আমরা সবসময় বলতাম যে রাজনৈতিক দলগুলো যদি শুধু শুধু প্রতিশ্রুতি দেয়, এগুলো কিন্তু এবার আর
টিকবে না, কারণ শুধু শুধু প্রতিশ্রুতি মানুষ নিবে না। সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি বিএনপি কিন্তু পরিবর্তন করেছে, কতগুলো বাস্তবসম্মত যে সকল পলিসি তারা গ্রহণ করবে সেগুলো কিন্তু অলরেডি দেখিয়েছে। আমার কাছে মনে হচ্ছে জনাব তারেক রহমান আসলে ওনার কাছে প্যাকেজ আছে, আমি নিশ্চিত নতুন প্যাকেজ আছে, আমার নিশ্চিত এই বলছি, কারণ এত বছর পরে উনি আসতেছেন, ওনার নিশ্চয়ই এই ধরনের পরিকল্পনা আছে, এটা থাকারই কথা। কারণ এতটা বছর যিনি দেশের বাইরে থেকে দলটাকে টিকিয়ে রেখে মারাত্মক প্রতিরোধ করতে পারছেন। আমি মনে করি আওয়ামী লীগের বিরুদ্ধে যে প্রতিরোধ বিএনপি করেছে গত 15 বছর, এটা মারাত্মক প্রতিরোধ ছিল। সরকার পতন ঘটালেই যে মারাত্মক হয় তা না, মারাত্মক প্রতিরোধ দেখিয়েছে বিএনপি নেতাকর্মীরা, তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এখন সেটা হলো তিনি যখন আসবেন, আসার ফলে দেখা যাবে অনেকগুলো নতুনত্ব নিয়ে আসবেন, যে নতুনত্বগুলো ধরেন দল এবং দলের নেতাকর্মীদেরকেও আশ্বস্ত করবে, এবং একইভাবে আপনি যারা দলের স্পেসের বাইরে তাদেরকেও আশ্বস্ত করবে। এখন এইটা কিভাবে কোন মডেলে উনি করবেন সেটা হয়তো ওনারা নিজেদের সিদ্ধান্ত থাকতে পারে, কিন্তু আমাদেরও ধরেন আমরা যদি এবার তৃতীয় পক্ষের জায়গা থেকে বলি, ওনার আগামীতে আসার ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ উনি যেটা নিতে পারেন যে আসার পরে এই যে বিরাট তরুণ শ্রেণী, প্রায় 35% তরুণ শ্রেণী, তাদেরকে উনি আকর্ষণ করার জন্য ওনাকে বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হবে। এবং এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে প্রথম অ্যাড্রেসটাই বিএনপি করতে পারে বেকারত্ব নিয়ে। কিভাবে একদম বাস্তবসম্মত বেকারত্বের ব্যাপারটা ওনারা বোঝাতে পারে, কিভাবে ওনারা ডে বাই ডে 100 দিনে, 50 দিনে, 300 দিনে, 500 দিনে কিভাবে ক্ষমতায় গেলে বেকারত্ব কত পার্সেন্ট এবং কি প্রক্রিয়ায় বাস্তবসম্মত উদাহরণ দিয়ে ওনারা দেখাতে পারেন যে এই প্রক্রিয়ায় আমরা বেকারত্বটাকে হ্রাস করছি। এইটা যদি আপনি করতে পারেন, দেখবেন আপনি 35% মানুষের মধ্যে, তরুণদের মধ্যে বাস্তবসম্মত যদি হয়, মানে যেটা ইমোশনাল না, কথার কথা না, এবং এটাকে যদি অ্যানালাইসিস করে হয়, তাহলে কিন্তু বিএনপির এমনি তো সমর্থক গোষ্ঠী অনেক বড়, তার শক্তি আরো বেড়ে যাবে। আরেকটা ব্যাপার হতে পারে, সেটা হলো এই ধরেন গত 15 বছর শেয়ার মার্কেট সহ, ব্যাংক লুট সহ বিভিন্ন কাজগুলোতে কিন্তু মারাত্মকভাবে মানুষ অসন্তুষ্ট, দ্রব্যমূল্য সহ, এগুলো আসলে বাস্তবসম্মত উপায়ে কিভাবে দ্রব্যমূল্য ওনারা নিয়ন্ত্রণ করবেন, কিভাবে ব্যাংক লুট ভবিষ্যতে বন্ধ করবেন, অথবা যেগুলো হয়েছে সেগুলো ফিরিয়ে আনবেন, এবং শেয়ার মার্কেটটাকে, বিশেষ করে শেয়ার মার্কেটের কারণে হাজার হাজার লোক পথে বসেছে, তাদের পরিবারগুলো, এক্সটেন্ডেড পরিবারগুলো কিন্তু এটা আশ্বস্ত হবে। এরকম যে সকল জায়গাগুলোতে অলরেডি মানুষের ক্ষোভ তৈরি হয়েছে, সেইগুলোতে বিএনপি এবং জনাব তারেক রহমান আমার কাছে মনে হচ্ছে চমক নিয়ে আসতে পারে। না, কাজ করার ফিল্ড নিশ্চয়ই অনেক রয়েছে। মানে আমাদের দেশের এখন যে পরিস্থিতি, সেটা রাজনৈতিক পরিস্থিতির বাইরেও অর্থনৈতিক, সামাজিক নানান ইস্যুতেই আসলে কাজ করার জায়গা নিশ্চয়ই অনেক আছে, এবং ক্ষমতায় গেলে কি কি ধরনের কাজ তারা করবেন এটা নিশ্চয়ই তারাও এভাবেই ছক কেটেই নিশ্চয়ই প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমি শেষ প্রশ্নটি ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্তর কাছে করতে চাই, যে প্রসঙ্গে আপনি শুরু করেছিলেন কথা, যে তারেক রহমানের আগমনে দলের ভেতরকার সেখানেও কিছু পরিবর্তন নিশ্চয়ই আসবে, যদিও তিনি খুব নিয়মিতভাবেই যোগাযোগ রক্ষা করে চলেছেন, এবং ওভার দ্য ইয়ার্স আমরা যেটা দেখেছি যে তিনি এখন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আগের চাইতে আরো অনেক বেশি পরিপক্ক। সেক্ষেত্রে তৃণমূল পর্যায়েও হয়তো তিনি যোগাযোগ কিছুটা রেখেছেন, কিন্তু সশরীরে তার আগমন দলের ভেতরে কি ধরনের পরিবর্তন নিয়ে আসবে, বিশেষ করে নির্বাচনের আগের এই সময়টিতে? ডেফিনেটলি খুবই ইতিবাচক পরিবর্তন আনবে এজন্য বলছি যে তারেক রহমানকে যারা পর্যবেক্ষণ করেন, যারা তাকে তার কথা শোনেন, তার কাজ পর্যবেক্ষণ করেন, তারা নিশ্চয়ই বুঝবেন যে গত কয়েক বছরে তারেক রহমানের যে পলিটিক্যাল ম্যাচুরিটি, যে প্রজ্ঞা, সেটা অতুলনীয়। তার প্রতিটা বক্তব্য, কথা এবং দেশ বিষয়ে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র বিষয়ে যে আলোচনা, যে কথা, যে বক্তব্য, একটি বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টির মতো কোনো অবকাশ ছিল না। এইটা তার ম্যাচুরিটি এবং গুড জেস্চার প্রকাশ করে সবার সামনে। বিদেশে বসেও দেশকে, নিজের দলকে নেতৃত্ব দিয়ে যে যোগ্যতার পরিচয় দিয়েছেন, এবং মানুষের কাছে কয়েক বছর আগেও যারা তারেক রহমানকে নিয়ে নেতিবাচক মন্তব্য করবেন, তাদের মুখে এখন শোনা যায় যে তারেক রহমানের অনেক পরিবর্তন এসেছে, অনেক ম্যাচুরিটি এবং রাজনৈতিক প্রজ্ঞা এসেছে, তার ভাষা, তার যে বক্তব্য, সবকিছু গ্রহণযোগ্যতা পাচ্ছে। এবং এই সবকিছু মিলিয়ে এই নির্বাচনের আগে একটা সুস্থ, একটা প্রতিযোগিতামূলক, অংশগ্রহণমূলক একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি হোক, সেটা নিশ্চয়ই সব দলই চায় কম বেশি। সময় থাকলে আমরা নিশ্চয়ই এই আলোচনা আরেকটু বড় করতাম। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আজকে সময় ফুরিয়ে গেছে, বিদায় জানাতে হচ্ছে আপনাদেরকে। দর্শক, অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান এবং ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্তর সাথে আলোচনা হচ্ছিল, এবং এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।